নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আগরপাড়ার একটা নামকরা হসপিটালের সত্য ভৌতিক ঘটনা। তো তোমরা যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখো, ফলো করতে ভুলবে না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গল্পটা শুরু করা যাক। গল্পটা আজকে আমায় মেল করে পাঠিয়েছে শোয়েব খান দাদা, কলকাতা থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম শোয়েব খান, আমার বাড়ি কলকাতা। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব না, আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর ঘটনা। হয়তো আমার উপরে ভগবান ছিল বলে আজকে আমি তোমাদেরকে এই গল্পটা শোনাতে পারছি, না হলে হয়তো কোনোদিন শোনাতেও পারতাম না। ঘটনাটা ঘটে 2008 সালে। তখন আমি মাধ্যমিক পাশ করেছি। আমার বাবা অসুখে ভুক্ত হার্টের রুগী ছিলেন, মারা যায়। মারা যাওয়ার পরে আমার এক ছোট বোন আর আমার মাকে নিয়ে আমার সংসার। তো সেই টাইমে 10 পাস করেছি সবে, সেরকম কোনো বিদ্যা নেই পেটে। তো এই দোকান ওই দোকানে কাজ করতাম। এই দোকান ওই দোকানে কাজ করতে করতে আমার এক চাচার সাথে পরিচয় হয়। চাচার নামটা এখানে উল্লেখ করলাম না। চাচা আমাকে বলল আগরপাড়াতে একটা চাকরি আছে। তো আমি বললাম কিসের চাকরি কাকা? উনি বলল দেখো হসপিটালের চাকরি জানি, কিন্তু কি পোস্টে চাকরি সেটা বলতে পারবো না। তুমি ইন্টারভিউ দিতে পারো, আমি আমার এক লোক আছে চেনা জানা, ব্যবস্থা করে দিতে পারি। আমি বললাম তাহলে তো খুব ভালো, ঠিক আছে আমি করব। তো সেই মতে আগরপাড়া চলে গেলাম। হাসপাতালের নামটা এখানে আমি নিচ্ছি না, কিছু প্রাইভেসির কারণে। তো হাসপাতালে ঢুকলাম, বিশাল বড় একটা হাসপাতাল, পাশে একটা মেডিকেল কলেজ। হাসপাতালে ঢোকার পরে না, ঠিক সামনে রিসেপশনে লোকে লোক। তো আমি সিভিটা কোনো রকম জমা দিলাম। আমাকে বললো বসো, এখনই ডেকে নেবে তোমায়। তো আধ ঘন্টা বসার পর যে যথারীতি আমাকে ডাকলো। ডাকার পরে আমি ওনার সাথে কথা বললাম, এইচআরের সাথে। উনি আমার চাকরির বিবরণ বলল, কিন্তু আমি খুবই ভীতু একজন মানুষ, আগেই বলে দিই। আমাকে যখন বলছে না, আমি শুনে খুব ভয় পেয়ে গেলাম। উনি বললেন তুমি এই হাসপাতালে কেয়ারটেকার হিসাবে কাজ করবে, আর তোমার শিফট নাইটে হবে। সব থেকে ভয়ের জিনিস এটা, কারণ আমি নাইটে কাজ করতে খুব ভয় পেতাম, জীবনে করিনি, কম বয়স। তখন আমি বললাম যে আমাকে কি কাজ করতে হবে? বলে ট্রেনে কাটা পড়া অনেক লোক থাকে, তারপরে রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়া লোক, তারপরে অনেকের লাশ যাদের পরিবারের লোক নিতে আসতে পারছে না, মানে অনেক রাতে মারা গেছে, সকালবেলা হয়তো নিতে আসবে। তো তাদের বেড তো রেখে লাভ নেই, তাদেরকে একটা আলাদা বরফের ঘরে রাখতে হয়। সেই ঘরটাতে তোমাকে রেখে আসতে হবে লাশ, দেখাশোনা করতে হবে লাশের যারা মানে কোনো ফ্যামিলি এখনও পাওয়া যায়নি, কাটা পড়া বা অ্যাক্সিডেন্ট, ওগুলোর কোনো ডিটেল পাওয়া যায় নাকি, ফ্যামিলির নাম্বার বের করে ফোন করা, এগুলো কাজ আমার। তো আমি ভাবলাম ঠিক আছে, প্রথমে না করে দিচ্ছিলাম। তারপরে যখন আমি বললো 12,000 টাকা স্যালারি, পিএফ ইএসআই দিয়ে, তো আমি বললাম সেটা খুব ভালো কথা, তাহলে আমি করব। প্রথম এক সপ্তাহ যখন আমি জয়েন করি, আমার সাথে আরও দুজন সিকিউরিটি গার্ড ছিলেন। ওরা খুবই ভালো মানুষ, দু একজন নার্স কাজ করতো নাইটে। আর যেহেতু ওটা আগরপাড়ার পাশে একটা মেডিকেল কলেজ, মোটামুটি লোক থাকতো। কিন্তু ওই যে বরফের ঘরটায় বললাম না, রাত বেরাতে অনেকে মারা যেত, তখন আমার সাথে একজন থাকতো, সেও আমার মতোই কম বয়সী একটা ছেলে। সে আর আমি মিলে লাশটাকে স্ট্রেচারে করে ওই বরফের একটা মানে ঘর ছিল, সেখানে রেখে আসতাম। তো ঠিক আছে, সেরকমভাবে এক সপ্তাহ দু সপ্তাহ আমার কোনো অসুবিধা হয়নি। প্রথম একটু হতো, মানে ভয় লাগতো, গায়ে কাটা দিত, মনে হতো পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। তো তারপরে আমাকে ওখানকার লোকজন বলল এটা তো হাসপাতাল, অনেকে মারা যায়, কারো কারো বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু সে তো আর যেতে পারে না। অনেকের আবার রাগও থাকে আমাদের উপর যে আমাদের এখান থেকে মারা গেছে। তো ওরা তো পেদাত্তা, ওদের কে বোঝাবে? তো এখানে অনেক কিছুই থাকে, ভয় পাবে না আর পেছন ঘুরে তাকাবে না। তো আমি বললাম ঠিক আছে। তো প্রথম করতে করতে 1 মাস কেটে গেল, আমি স্যালারিটা হাতে পেলাম। আমার কোনো অসুবিধা হতো না তখন মানে আমার যে বরফের রুম, প্রায় 3-4 বাজলে ওখানে গিয়ে ঘুমিয়েও পড়তাম, অসুবিধা হতো না। তো আস্তে আস্তে 2-3 মাস কেটে গেল। 2-3 মাস পরে আমার সাথে যে এরম কিছু ঘটবে আমি লাইফে ভাবিনি।
তার মধ্যে আমি এইচএসটা পাস করে নিই। আমি 10 পাসের পরে 2-3 মাস পরে 11-এ ভর্তি হয়ে যাই। 11-এ ভর্তি হওয়ার পরে আমার পড়াশোনার অতটা মন ছিল না, তো পড়াশোনার দিকে অতটা ছিল না বলে পড়াশোনাটা ঠিক করবো কি করবো না ভাবিনি। সেই টাইমটাতে আমি ভেবেছি হয়তো চাকরিটা ভালো, চাকরিটাতেই মন দিই। তো 3-4 মাস পর আমি যখন কাজ করছিলাম নাইটে, একটা লাশ আসে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ছেলেটা খুব কম বয়স, দেখতে খুব সুন্দর, কিন্তু অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছে ওর মাথার উপর দিয়ে লরি চলে গেছে। লরি চলে যাওয়ার কারণে ওর মাথার মুখের এক সাইড না পুরো চেপটে গেছে, আর পুরো মাংস আর রক্ত ভক্ত সব বোঝা যাচ্ছে। লাস্টে এসে ওর পকেট থেকে একটা মোবাইল পাওয়া গেছে, কিন্তু মোবাইলটা ভাঙা, মানে অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে, বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তো কোনো রকম ডিটেল পাওয়া যায়নি। তো লাশটাকে নিয়ে ওপরে বরফের ঘরে রাখতে যাব। তো আমার সাথে যেই ছেলেটা থাকতো সেই ছেলেটাকে আমি ছোটু বলে ডাকতাম, ও আমার থেকেও একটু কম বয়স। তো আমি ওই লাশটাকে স্ট্রেচারে শোয়ালাম, ও আর আমি ওপরে নিয়ে যাচ্ছি। আর হসপিটালে যেমন হয় ওষুধের গন্ধ নাকে ভাসছে, নিয়ে যাচ্ছি। আমি গেটটা খুললাম, গেটটা খোলার পরে বরফের গর্ত পুরো ঠান্ডা, চারিদিকে লাশ রাখা, ওকেও রাখলাম। রেখে আমি আর ছোটু যখন বেরাচ্ছি না, আমার মনে হলো পেছন থেকে কেউ একটা না অঝরে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। আমি না পেছন করে তাকালাম, কেউ নেই। তারপর থেকে ঘটনা শুরু হলো। মানে সেই রাতটা যখন ওই লাশটা এসে কটা বাজে, 12:30 একটা, 2-3টে অবধি আমি না বসে থাকতে পারছি না। আমার মাথা এত যন্ত্রণা করছে, আর আমার খালি মনে হচ্ছে কেউ না অঝরে পাগলের মতো কাঁদছে। আমি বলছি সবাইকে যে তোমরা কি কোনো কান্না শুনতে পাচ্ছ? ওরা বলছে না তো, কোথায়? তো আমাকে যিনি আমার সিনিয়র ছিলেন, সুপারভাইজার, উনি খুবই ভালো, উনি বললো যাও তুমি বরফের ঘরে গিয়ে একটু রেস্ট নাও। তো আমি গেলাম, ঠিক আছে। বরফের ঘরে আমি শুয়ে রয়েছি, হালকা করে একটু চেয়ারের উপরে মাথাটা দিয়ে আমি বললাম যে একটু রেস্ট নিয়ে যদি মাথাটা ব্যথাটা কমে তাহলে নিচে চলে যাব। শুয়ে আছি মাথাটাকে একদম ঢালু করে। হঠাৎ করে না আমার চোখটা ওই লাশের দিকে পড়লো, আর যেই দিকটা ওর চেপটে গেছিলো সেই দিকে চোখটা না একদম খুলে বেরিয়ে এসে ওই চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখে কেঁপে উঠলাম, আমার হার্টবিট বাড়লো হঠাৎ করে, মানে এত বেড়ে গেছে তোমাকে বিশ্বাস করতে পারবো না। ওটা বরফের ঘর, কিন্তু আমি ঝরঝরিয়ে ঘামছি। তো আমি ভাবলাম যে হয়তো মনের ভুল, তো আমি বসে থাকছি। কিন্তু না, আমার না সেদিন মনটা খুবই মনে হচ্ছে খারাপ, যে কিছু একটা বাজে হবে, কিছু একটা বাজে হবে। তো আমি চোখটা বন্ধ করে কোনো রকম চেয়ারে মাথাটা দিয়ে আবার বসে রয়েছি। ঠিক সেই টাইমে না আমার স্বপ্ন এলো, একটা ছেলে বাইক চালাচ্ছে, একদম স্লিপ খেলো, গাড়িটা নিয়ে উল্টালো, ওর মাথার উপর দিয়ে 4 চাকা চলে গেল। আমি চিৎকার করে উঠি, আর ওঠার সঙ্গে সঙ্গে না আমি যেটা দেখলাম তোমরা বিশ্বাস করবে না, পুরো ভয়ানক জিনিস, জীবনে যাতে কেউ না দেখে। আমি উঠে একটা আওয়াজ পেলাম, একদম কচর মচর করে কিছু একটা খাওয়ার আওয়াজ। আর আওয়াজটা ঠিক আমার পাশে রাখা ওই অ্যাক্সিডেন্ট করে আসা লাশটার থেকে পাওয়া যাচ্ছে। হালকা করে মাথাটা আমি সরালাম, সরিয়ে দেখলাম একটা প্রাণী, সে পশু, মানুষ, জন্তু, এত জঘন্য, আর আমার নাকে একটা পচা গন্ধ বেরিয়ে আসছে। আমি ওর দিকে তাকালাম, ওর মানে চুল একদম নোংরা, আর বড় বড় একদম চুল, ওর মুখ দেখা যাচ্ছে না। ওই লাশটার যে চোখ, ওই চোখটাকে তুললো আমার সামনে, খুবলে ও খেতে শুরু করলো। আমার লিটারালি বমি পেয়ে গেল, আর পচা গন্ধ নাকে ভেসে আসছে। আমি ভয়তে উঠে পালাবো সেই সাহস নেই, আমার চোখ বড় হয়ে গেছে। আমি দেখছি একটা জন্তুর মতো কিছু লাশটাকে খুলে খুলে খাচ্ছে। আমি না দেখে কিছু করবো আমি বুঝতে পারছি, আমি কি পালাবো? পালিয়ে যদি যাই, এ যদি আমায় ধরে আমি তো বাঁচবো না। আমি কি করব আমি বুঝতে পারছি না। সেই টাইমে আমি দেখলাম ওই জন্তুর মতো জিনিসটা নিজের হাতটাকে ওপরে তুললো, ওর হাত নোংরা হাত, একদম মানে বড় বড় নখ, ওই লাশটার বুকের মধ্যে একদম হাত ঢুকে লাশটার যে হৃৎপিণ্ডটা হয় না, টেনে ছিঁড়ে বার করলো। আমি ভয়তে কাঁপতে শুরু করলাম। ওই লাশটাকে হৃৎপিণ্ডটাও চাবাচ্ছে, আর ওর মুখ দিয়ে গপ গপ করে রক্ত পড়ছে, আর
প্রচণ্ড নোংরা গন্ধ। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, আমি দৌড়ে দরজায় গিয়ে বাড়ি দিচ্ছি, আমায় বাঁচাও। দরজা কেউ পেছন থেকে মনে হয় লক করে দিয়েছে। তারপরে যখন আমি চিৎকার করে করে দরজায় বাড়ি দিচ্ছি, একটা আওয়াজ আমার কানে ভাসে। সেই আওয়াজটা যে কত ভয়ানক আমি তোমাকে বলতে পারবো না। মানে একজন জন্তুর মতো একটা রাগের মানে গর্জন করলো, এরম করে একটা আওয়াজ করলো। করার পরে না লাশটা আমার দিকে ঘুরে তাকালো এবং ওই জন্তুর মতো মানুষটা আমার দিকে ঘুরে তাকালো। আমি দেখছি একটা লাশ, যে লাশটা পড়ে রয়েছে, যার হৃৎপিণ্ডটা ওই জন্তুটা খেলো, সেই লাশটা আমার দিকে তাকাচ্ছে এবং তার মাথাটা একদম বেঁকে গেল। ওরা দুজন ওই জন্তুর মতো যে জিনিসটা না লাশটার উপরে বসেছিল, ও লাশটার উপর থেকে লাফ দিয়ে নেমে হামাগুড়ি দিতে দিতে আমার দিকে আসছে, আর ওই লাশটা একদম সিধা হয়ে গেল। তারপর আমি ভয়তে একদম দরজার শেষ সেটে গেছে, আমি থরথর থরথর করে কাঁপছি। আমি বলছি, আমায় বাঁচাও, আমায় মেরো না, আমি কিছু করিনি, আমার ভুল হয়ে গেছে। হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার চারিপাশে প্রায় 15টা লাশ ছিল, সবাই একসাথে বসে বললো আর আমার দিকে তাকিয়ে আছে। আমি গপ গপ করে বমি করছি ওখানে, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। সেই টাইমে ওই জন্তুটা আমার গায়ে লাফ দিল। পরের দিন সকালে আমার যখন চোখ খুললো, আমার চারিদিকে সব ওয়ার্ড বয়রা দাঁড়িয়ে রয়েছে, ডক্টরস দাঁড়িয়ে রয়েছে, 2-3 জন পুলিশ দাঁড়িয়ে রয়েছে। আমাকে ধরলো, আমাকে ধরে বলছে, এগুলো কি? লাশটা পুরো খবলানো, আমার সারা গায়ে কাটা কাটা দাগ। বলছে, কি হয়েছিল কাল রাতে? আমার সারা গা ছিলে গেছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি ওদেরকে সব খুলে বললাম। প্রথমে আমার কথা ওরা বিশ্বাস করেনি, তারপরে বলল, তোমার আর এখানে চাকরি করতে হবে না। আমার চাকরিটা চলে গেল। আমি বাড়ি গেলাম, আমাকে ওই মানে যেই হাসপাতালটা ছিল সেই হাসপাতাল থেকেই আমাকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছিল। ওরা খুব ভালো, যিনি HR ছিলেন এবং আমার সুপারভাইজার ম্যানেজার সবাই আমাকে বোঝালো যে কাল রাতে যেটা সাংঘাতিক জিনিস তোমার সাথে ঘটেছে সেটা কারোর সাথে শেয়ার করো না। আমি বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে বিশ্বাস করবেন, আমার 120 জ্বর, সারা গা ব্যথা করছে, আমার হাত পা একদম টান ধরে যাচ্ছে, আমি বাঁচবো কি না আমি বুঝতে পারছি না, আমার মাথা মুখ একদম বেঁকে যাচ্ছে। আমার মা বোন খুব ভয় পেয়ে গেল। ওই যে চাচা আমায় পাঠিয়েছিল, ওই চাচা দৌড়ে এলো। উনি আসলে আমাদের পাড়াতেই থাকতো, তো উনি দৌড়ে এলো, উনি দেখে বুঝতে পারলো কিছু একটা সাংঘাতিক ঘটেছে। তো আমাকে কোনো রকম উনি একজন মোল্লা ভাইয়ের কাছে নিয়ে গেল, উনি কিছু জল পোড়া দিল। তো জল পোড়া দেওয়ার পরে আমার গাটা হালকা হালকা হলো, আমি বাড়িতে এনে ঘুমালাম। ঘুমানোর পরে না আমি স্বপ্নে দেখছি, মানে এত জঘন্য জঘন্য স্বপ্ন দেখেছি না, তোমাদেরকে বললে বিশ্বাস করবে না। কেউ গলায় দড়ি দিচ্ছে, কেউ হার্টের রোগে যখন মানুষ মরে যায় ওদের সাথে কি হয় আমি সেটা দেখেছি। মানে হঠাৎ করে আমি দেখছি আমি শুয়ে রয়েছি, আমার বুকের মধ্যে একটা ব্যথা উঠলো, আমার শরীরটা আমি ছেড়ে একটা হাওয়া হয়ে বেরিয়ে গেলাম। এই সব স্বপ্ন দেখছি, আর আমার ততবার ঘুম ভাঙছে, আর আবার 5 মিনিটের মধ্যে আবার ঘুমও চলে আসছে। আমি হাজারবার এই সব স্বপ্ন দেখছি। তো ঠিক রাত 12টা বাজে, আমার পাশে আমার বোন শুয়ে রয়েছে, আমার মা অন্য ঘরে শুয়ে রয়েছে। হঠাৎ করে মায়ের ঘুম ভাঙলো বোনের চিৎকার দিয়ে। বোন খুব কাঁদছে আর চিৎকার করছে। মা দৌড়ে এসে দেখলো আমি আমার বোনের হাতের মধ্যে কামড়ে ধরে আছি, ওর পুরো রক্ত গল গল করে পড়ছে। মা আমাকে মারছে, আমার হাত ধরে টানছে, আমাকে ছাড়াতে পারছে না। লাস্টে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে আমার মাথায় বাড়ি দিল লাস্টে। তখন আমি জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। আমার মা আমার বোনকে জড়িয়ে ধরে, সেই রাতে পাড়ার লোক একদম জড়ো হয়ে গেল। তাড়াতাড়ি করে আমাকে পেছন থেকে লক করে দেওয়া হলো। লক করে দিয়ে মা বোনকে নিয়ে হাসপাতাল গেল। হাসপাতাল থেকে ওকে ব্যান্ডেজ করে দিল, ইঞ্জেকশন দিল। ইঞ্জেকশন দেওয়ার পরে ওকে বাড়ি নিয়ে আসলো। মা সেদিন সারা রাত অন্য একজনের বাড়িতে ছিল, পাশের বাড়ির এক কাকিমার বাড়িতে থাকার পরে পরের দিন মা এক বড় মোল্লা সাহেব আমাদের পাড়ায় থাকতো, উনি আসলো। আর উনি যখনই আমার ঘরের ত্রিসীমানায় পা রেখেছে না, বিশ্বাস করবে না, আমি জানি না, আমি লাস্ট কিছু সেকেন্ড তোমাকে বলতে পারি আমার ভেতর থেকে মনে হলো একটা গ্যাসের মতো কিছু একটা উঠে এলো আমার শরীরে। আমার পুরো দুটো কাঁধ একদম, আমার পুরো মাথার টপ অবধি চললো, আমার হাতের 2 ডানা একদম বেঁকে গেল, আমার পা বেঁকে গেল। তারপরে আমার কিছু মনে নেই, তারপরে যা শুনেছি মায়ের মুখ দিয়ে শুনেছি সেইভাবে বলছি।
আমার মা ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখছে আমি পুরো হাত বেঁকিয়ে, পা বেঁকিয়ে, মুখ বেঁকিয়ে বসে রয়েছি আর বিড়বিড় বিড়বিড় করছে, টেরা চোখে ওই মোল্লা সাহেবের দিকে তাকিয়ে রয়েছি। আমার সারা শরীর ততক্ষণে বেঁকে গেছে, মানে আমাকে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। পাড়ার লোক ভয়তে আমার সামনে আসছে না, আর আমি খালি কোন ভাষায় কথা বলছি না কেউ বুঝতে পারছে না, খালি বিড়বিড় করছে অন্য ভাষা। মোল্লা সাহেব যতবার আমার মাথার মধ্যে ফু দিচ্ছে, যতবার আমায় জিজ্ঞেস করছে কে তুই, ততবার না আমি ভাষা বদলে কথা বলছি। কোনো সময় পাঞ্জাবি, একবার খালি নাকি আমি বাংলায় বলেছিলাম মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, এরকম করে কিছু একটা বলেছিলাম। দেন তারপরে মোল্লা সাহেব বলল মাকে যে ওকে ছাড়ানো অসম্ভব, ওর শরীরে একজন না 30 থেকে 40 জন জিন ভর করেছে। মা ভয়ে কান্নায় ফেটে পড়ল। তারপরে মোল্লা সাহেব 2 দিনের জন্য বাইরে গেলেন একজন বড় মোল্লাকে আনার জন্য। ওনাকে খরচা দিয়ে আনা হলো। সেই 2 দিন আমাকে শুধু জানলা দিয়ে খাবার ছুঁড়ে দেওয়া হয়েছে, আর আমি যতবার উৎপাত করছি, মানে গেটের মধ্যে লাথি মারা, মাথা ঠোকা, ততবার আমার দিকে খালি ধুনো ছোড়া হচ্ছে। মাকে বলে দেওয়া হচ্ছে কোনোভাবে গেট খুলতে না, নাহলে কিন্তু ও কারো না কাউকে মেরে নেবে। আর আমার দিকে যতবার মানে ধুনো ছুঁড়ছে না, আমি একদম গেটের একদম কোনায় চলে যাচ্ছি। আর আমার গায়ে সেই টাইমে এত শক্তি, আমাদের লোহার খাট, আমি এক হাতে লোহার খাট তুলে বাড়ি দিচ্ছি। তো 2 দিন এইভাবে কাটার পরে আমার মা পুরো ভেঙে পড়েছে, আমার শরীর কিছু নেই, মনে হচ্ছে কেউ রক্ত চুষে খেয়ে নিয়েছে। তো ওই মোল্লা সাহেব গেট খুলে একটা সাদা কিছু আমার দরজার একদম গণ্ডিতে দিয়ে উনি ঢুকে একদম গোল একটা চকরি কাটলো, আমাকে মাঝখানে বসালো 2-3 জন মিলে। বসানোর পরে আমার মাথায় হাত দিয়ে কিছু বিড়বিড় বিড়বিড় করলো। করার পরে অনেক কিছু ওদের যা যা প্রসেস থাকে কাউকে দেখতে দেয়নি, সেহেতু মা বলতে পারেনি। তো তারপরে মা দেখলো 30টা বোতল, 30 থেকে 35 হবে ওরকম বোতল একদম ভর্তি, আর বোতলে জল পুরো নুন জল। মাকে মোল্লা সাহেব বলল এগুলো কি জানেন? মা বলল না। মাকে বলল এর মধ্যে জিন ভর্তি আছে, আপনার ছেলেকে এরা ধরে রেখেছিল। এদের মধ্যে এক একজন দানব, রক্তচোষা, পিশাচিনী সব ছিল। আপনার ছেলেকে পুরো খেয়ে নিয়েছে এরা। যত তাড়াতাড়ি পারবেন ছেলেকে হাসপাতালে ভর্তি করুন, নাহলে ওকে বাঁচানো যাবে না। বিশ্বাস করবে নাকি জানি না, আমি 2 সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলাম। আমার গায়ে প্রচণ্ড জ্বর, আমার স্বপ্নে তখনও ওরা আসতো। তারপরে আমাকে মোল্লা সাহেব কিছু তাবিজ ফাবিজ দিয়েছিল। আমার ঠিক হতে 1টা বছর সময় লাগে। আমি ততদিন না সব সময় দেখতাম কেউ মরে যাচ্ছে, আর আমি না যখন রাস্তায় একা বেরাতাম, আমাকে প্রথমত বাড়ি থেকে বেরানো একদম মানা করে দিয়েছিল, তার জন্য আমার মাকে কাজে যেতে হতো। তাও আমি যখন দোকান মানে যেতাম না, আমি মরা মানুষ দেখতে পারতাম, পেতাত্তা দেখতে পেতাম, মানে কেউ গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে, কেউ গাছের ওপরে বসে রয়েছে, আমার খুব ভয় লাগতো। কিন্তু মোল্লা সাহেব বলে দিয়েছিল তুমি যদি কোনোদিন দেখতে পাও রিয়াক্ট করবে না, রিয়াক্ট করলেই ওরা তোমায় ধরে নেবে। তো সেই মতে আমি কোনো রিয়াক্ট করতাম না। তো যথারীতি এখন আমি ভালো আছি। তো গল্পটা যদি তোমার ভালো লাগে রিতম, মেল করলাম, পরে শুনিও তোমার শ্রোতাদের। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে, তার জন্য অ্যাডভান্স কংগ্রাচুলেশন। তো গল্পটা তোমাদের কেরম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের ভয় দেখিও, কমেন্টে জানিও। দাদাকে উৎসাহ করো আরও এরম গল্প পাঠাবার জন্য। দাদা বলেছিল আমাকে হোয়াটসঅ্যাপে যে দাদার কাছে নাকি আরও এরকম কালেকশন আছে, দাদা অবশ্যই পাঠিও, আমি অবশ্যই পড়ে শোনাবো তোমার গল্প। আর হ্যাঁ, আমার 100 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কমপ্লিট হতে যাচ্ছে তোমাদের ভালোবাসার জন্য। তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, গল্পগুলো কিন্তু অবশ্যই হেডফোন লাগিয়ে শোনো ফিলের জন্য। তো আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের ভয় পাওয়ানোর জন্য। আজকের জন্য এইটুকু, টাটা।